কিন্তু এইভাবে মানুষ হত্যাকাণ্ড লাইভ বুলেট ইউজ করে যে আপনার সীমান্ত হত্যা কিন্তু বহুদিন আগে থেকে অসহায় অবস্থায় তাকে পাখির মতো গুলি করেছেন, সেই লাশ কিন্তু ঝুলেছিল। যারা ঘাস কাটতে গেছে নিজের জায়গায় আছে সেখানে গুলি করে মেরেছে, মানে দেখিবা মাত্র গুলি করিয়া পাখির মতো মারি দিবে। ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের তথাকথিত ষড়যন্ত্র, তার সীমান্তে অনুপ্রবেশ ঠেকানোর জন্য সে এখানে কুমির এবং বিষাক্ত সাপ ছেড়ে দিয়েছিল। এই প্যাট্রোনাইজের সাথে বাংলাদেশ সীমান্ত যেমন জড়িত, ওই সীমান্ত যেমন জড়িত, এবং আমাদের সীমান্তবর্তী যে সীমান্ত হত্যার বিরুদ্ধে বাংলাদেশ কেন কঠোরতা দেখাচ্ছে না? ইন্ডিয়া বাংলাদেশের উপর যে অন্যায় করত তার কঠোর প্রতিবাদ কিছু কিছু গোষ্ঠী নিঃস্বার্থভাবে করত। ভারতের যে এই রকম অসভ্য আচরণ, তার জবাব দিতে গেলে যে যুদ্ধকে ইনভাইট করা হয় কিনা। আন্তর্জাতিক আইনের সীমান্ত হলো দুটি বন্ধু রাষ্ট্রের পারস্পরিক শ্রদ্ধা ও নিরাপত্তার সীমারেখা, কিন্তু বাংলাদেশ ভারত সীমান্তে এই সংজ্ঞাটি বছরের পর বছর ধরে এক নির্মম ট্র্যাজেডিতে পরিণত হয়েছে। যে সীমান্তকে বলা হচ্ছিল মৈত্রীর বন্ধন, তা আজ সারা বিশ্বে পরিচিত অন্যতম এক রক্তাক্ত সীমান্ত হিসেবে। ভারতের শীর্ষ পর্যায় থেকে বারবার সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনার রাজনৈতিক ও কূটনৈতিক প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে বুলেটের গর্জন থামেনি। ফেলানি থেকে শুরু করে স্বর্ণা দাস লাশের মিছিল কেবল দীর্ঘই হয়েছে। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের তথ্যে দেখা যাচ্ছে 2025 সালে অতীতে সব রেকর্ড ছাড়িয়ে ভারতীয় সীমান্ত বাহিনীর হাতে নিহত হয়েছেন 34 জন বাংলাদেশি। এর মধ্যে 24 জন গুলিতে এবং 10 জন নিহত হয়েছেন অমানসিক শারীরিক নির্যাতন। একই বছরে 3000-এর বেশি ভারতীয়কে বাংলাদেশে পুশ ইন করার ঘটনা সীমান্ত উত্তেজনাকে আরও ঘনীভূত করেছে। চলতি বছরের প্রথম 4 মাসে আরও অন্তত 4 জন নিহত হওয়ার তথ্য দিয়েছে আশো। আর মে মাসে হাতীবান্ধা সীমান্তে খাদেমুল হক এবং কসবা সীমান্তে 2 বাংলাদেশি নিহত হওয়ার ঘটনা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, চোরাচালান বা অবৈধ অনুপ্রবেশের অজুহাতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে যেভাবে একতরফা শুট অন সাইট বা দেখামাত্রগুলির নীতি খাটানো হচ্ছে, তা কোনো সভ্য প্রতিবেশী সুলভ আচরণ হতে পারে না। অতীতে নতজানু পররাষ্ট্র নীতির কারণে এসব হত্যাকাণ্ডের বিরুদ্ধে বাংলাদেশ কোনো ব্যবস্থা নিতে পারেনি কিংবা নেয়নি। কিন্তু এখন বাধা কোথায়? কেন এখনো ঘটছে সীমান্ত হত্যা? এর বাংলাদেশ ভারতের মধ্যে রক্ত কোথাও দেখা যায়, সীমান্ত বিশ্বের আর কোনো দেশে নেই, কোথাও দেখা যায় না। বিএসএফ এর এই যে একতরফা শুট অন সাইট বা দেখামাত্র গুলির নীতি, এটা কি সীমান্ত অপরাধ দমনের চেষ্টা নাকি একটা কোনো দাদাগিরি চলছে? বাংলাদেশ ভারত যে সীমান্ত, এটা তো পৃথিবীর একটা দীর্ঘ সীমান্ত, এবং এখানে স্বাধীনতার পর থেকে যে সম্পর্কটা হয়ে আসছে, যে স্লোগানটা বলা হয় যে সীমান্ত হত্যা শূন্যে আনতে হবে বা এরকম প্রতিশ্রুতি সবসময় আমরা শুনেছি, এটা রাজনৈতিক প্রতিশ্রুতি। বিষয়টা আসলে বাস্তবে আরো কঠিন, কেননা এখানে যে বিষয়টা কাজ করে যে কিছু আনকনভেনশনাল বিষয় আছে। ভারত বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে কিছু আনকনভেনশনাল বিষয় আছে, চোরাচালান তো একটি বটেই। এ বাদে আপনি দেখবেন যে সরকার ক্ষমতায় থাকে সেই সরকারের সাথে ভারতের সম্পর্ক কী রকম, তার উপরে কিন্তু সীমান্ত পরিস্থিতি বা অন্যান্য দ্বিপাক্ষিক বিষয়গুলি অনেকটা নির্ভর করে। যেমন ধরুন, পার্বত্য চট্টগ্রামে যে দীর্ঘদিনের সমস্যা ছিল, নেই গত 15-17 বছর সীমান্তের যে বিষয়গুলো হচ্ছে, বিকজ সীমান্তের যে বিষয়গুলো মানে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের ভিতরে সীমান্ত অঞ্চলে অসন্তোষ সৃষ্টির করার পেছনেও ভারতের একটি মদত কিংবা হাত ছিল। আমি মদতের থেকে বড় কথা বলবো যে সীমান্ত এলাকার মানুষের যে পারস্পরিক যোগাযোগ, এটা কিন্তু আনকনভেনশনাল। যেমন গরুর বিষয়, যখন গরু আসতো ভারত থেকে বাংলাদেশে, এখন তো আসে না, প্রায় বন্ধ হয়ে গেছে, তো তখন একই গরু যখন বিএসএফ ক্যাম্প দিয়ে আসে তারা নিত 2000 রুপি, আবার যখন বিডিআর বা বিজিবি ক্যাম্পে আসে তারা নেয় 3000 টাকা। এটা চমৎকার একটা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে কাজটা হতো। কিছুক্ষণ আগে কিন্তু তারা আরেকটা জায়গায় গোলাগুলি করে আসছে উভয় পক্ষ, কিন্তু যখন গরুর যখন বিনিময় হচ্ছে তখন কিন্তু অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। আবার আমি সীমান্ত এলাকার লোক, লালমনিরহাটের, আমার এলাকাও দেখেছি যে অনেক জমি জায়গা মালিকানা আপনার এলাকাতেই কয়েকদিন আগে গোলাগুলিতে মারা গেল। এটা হবে, এটা কখনো বন্ধ হবে না, এটা বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই। বিকজ আপনি দেখবেন যে কোথায় গলিগালাজ করে বেশি মারামারি।
যেহেতু পাকিস্তান ইন্ডিয়ার মধ্যে তো হয় না। না, পাকিস্তান এটার মধ্যে আরো ভয়ানক ওখানে অবস্থা, যুদ্ধের কারণে গোলাগুলি হয়। স্মাগলিং হয় না, আর এখানে তো স্মাগলিং এর কারণে আপনি সিয়াচিন বর্ডারে তো আইবল গোলাগুলি কি হয়? না, ওখানে তো গোলাগুলি হবে না, ওখানে যুদ্ধের কারণে গোলাগুলি হবে, আর এখানে তো স্মাগলিং এর কারণে হচ্ছে। আপনি একটা উদাহরণ দেই কিভাবে বিষয়টা চলে। আমি একবার রাজশাহী থেকে সৈয়দপুর আসছিলাম ট্রেনে, হঠাৎ করে দেখলাম ট্রেনটা অস্বাভাবিক স্লো হয়ে গেল, অস্বাভাবিক রকমের স্লো, মানে যে কেউ নেমে যেতে পারে, এবং 100 থেকে 150 মহিলা নেমে গেলেন, ঠিক আছে, এমন ভাবে থামানো হলো ট্রেনটা। আবার 100 থেকে 200 এরকম মহিলা আবার ট্রেনে উঠলেন। এনারা যখন যাচ্ছেন তখন আমাদের বিডিআর একটু মক সিরিয়াস একটু দৌড়ানোর ভাব করলো, ওরা একটু দৌড়ে গিয়ে ভারতে প্রবেশ করলো। যখন ভারতে প্রবেশ করলো, ভারতের বিএসএফ তখন একটু জাস্ট অভিনয় করলো দৌড়ানোর, তারা সেফ চলে গেল। এবং যে মহিলারা উঠলেন তারা দেখি সবাই মানে হঠাৎ করে মানে শাড়ির ভিতর থেকে অনেক মানে আপনি বলতে চাচ্ছেন মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। আপনি ওখানে ট্রেন থামিয়ে স্লো করা তাহলে হচ্ছে, কখনো হয়? ওখানে কখনো হয়? গোলাগুলি হয় যখন টার্মস এন্ড কন্ডিশনস মিলে না। জি, ধন্যবাদ। আপনার ওপাশে গরু আনতে গেছে, গরু আনতে গিয়ে দেখা গেল যে চুরি ডাকাতির মতো কাজ করেছে, বা যে টাকা দেওয়ার কথা ছিল ওই টাকা দেওয়া হয়নি। সুতরাং এই যে পোরাস বর্ডার, আমাদের বর্ডার তো পোরাস, একের বিচ্ছিন্ন, হাতে হাত ধরলেও এর ভিতর দিয়ে স্মাগলিং হবে। তো এরকম কিছু আনকনভেনশনাল ব্যাপার আছে। এটা যতদিন থাকবে, যতদিন পর্যন্ত মানে দুই দেশের মধ্যে সম্প্রীতি বিরাজ না করবে, ততদিন পর্যন্ত চলতেই থাকবে। জি, না, আমরা মুখে তো সম্প্রীতির কথাই বলি। ধন্যবাদ আপনাকে জনাব নূর খান লিটন। ফেলানি থেকে স্বর্ণা দাস বা অতি সাম্প্রতিক হাতীবান্ধায় খাদিমুল হক, আমরা দেখেছি এই যে খাদিমুল হক, মানে আমরা দেখলাম গুলিতে মারার পাশাপাশি 10 জনকে পিটিয়ে মারা হচ্ছে। এটা কি সীমান্তে আইনের কঠোর প্রয়োগ নাকি স্পষ্ট মানবাধিকার লঙ্ঘন? দেখেন, এটা খুবই স্পষ্ট। ড্রাগের স্মাগলিং হয়, কোথাও ধরেন অন্যান্য গুডস স্মাগলিং হয়, কোথাও মানব পাচার হয়, স্মাগলিং কম আর বেশি সব জায়গায় আছে। কোথাও ড্রাগের স্মাগলিং হয়, কোথাও গুডসের অন্যান্য গুডসের স্মাগলিং হয়, কোথাও মানব পাচার হয়, কম আর বেশি সব জায়গায় আছে। কিন্তু এইভাবে মানুষ হত্যাকাণ্ড, লাইভ বুলেট ইউজ করা, এইটা আপনি এই অবস্থা পাবেন না। যেমন ভারত পাকিস্তান বর্ডার আছে, ওখানে যুদ্ধের মতো পরিস্থিতিতে গোলাগুলি হয়, কিন্তু স্বাভাবিক যে চলাচল সেখানে কিন্তু এইভাবে গুলির ঘটনা ঘটে না। বলতে পারেন যে ওখানে কি বর্ডার ক্রস করে মানুষ? অবশ্যই করে। আমাদের এখানে যেমন রিলেটিভ আছে, ওদের ওখানেও কিন্তু বর্ডারের রিলেটিভ আছে। এমনকি এক দেশের থেকে এসে আরেক দেশে বিয়ে করে নিয়ে যাচ্ছে, এই ঘটনাও আছে। আমাদের এখানে পার পেয়ে যাওয়ার একটা বড় কারণ হচ্ছে রাজনৈতিক। এখন যদি আমরা প্রশ্ন করি যে ভারতের সাথে সম্পর্ক ভালো, এরকম সরকার ক্ষমতায় থাকলেও তো আমরা দেখলাম যে আমাদের নাগরিক হত্যা তো বন্ধ হয় না। এটা কেন হয়? এটা কি শুধু স্মাগলিং? দেখেন, আমাদের বর্ডারে যখন বিএসএফ এর কেউ আসে, সে কিন্তু বাংলা ভাষাভাষী থাকে না, তাদের অধিকাংশ থাকে হচ্ছে হিন্দি বা অন্য ভাষার লোক। ফলে এই যে নাগরিকদের যে ব্যাপারটা, যেহেতু সীমান্তটা এই জায়গা ভাগ হয়েছে এমন ভাবে যে কারো পাকের ঘর চলে গেছে ইন্ডিয়ায়, শোবার ঘর বাংলাদেশে, কারো জমি আছে ইন্ডিয়ায়, বাংলাদেশেও আছে, এরকম ব্যাপার আছে। এবং দেখা যাবে ভারতের মানুষ চিকিৎসার জন্য বাংলাদেশে আসছে, আবার বাংলাদেশের মানুষ বাজারের জন্য ভারতে যাচ্ছে। এবং মাঝখানে দেখেছি কেন বাস্তবায়ন হয়নি, এই সীমান্ত বড় কারণ হচ্ছে চালু করেছিল বাংলাদেশের তরফ থেকে, কিন্তু ভারতের সম্পর্ক দুই পক্ষ সমঝোতার ভিত্তিতে চালু করে ভারতের এটা বেশি দিন কন্টিনিউ করতে পারেনি। কেন? আমাদের সাথে বন্ধু এই জায়গাটা বলি, এই জিনিসটা আমরা যে আলোচনাটা বলতে চাচ্ছি বা সেটা হচ্ছে সম্মানের কথা বলি, নাগরিক এই জায়গাকে এটা হচ্ছে কোন এক সময় প্রতি মাসে বাংলাদেশে মৃত্যুর ঘটনা দেখি, বিভিন্ন সশস্ত্র গ্রুপের অবস্থান। বাংলাদেশের যেমন 30-40 জন, ভারতের আবার কোন বছরে 25-26 বলার অপেক্ষা রাখে না। মানে এবং সেখানেও আমরা দেখেছি যে বাংলাদেশ এবং ভারতের ঢুকে 10 মাইল 12 মাইল পরে আলোচনা অপারেশন করে বিডিআর বিএসএফ, তারপর তখন কিন্তু যেভাবে একেবারে সর্বোচ্চ পর্যায়েও যখন আলোচনা হয় রাষ্ট্রের তরফ বারবার প্রতিশ্রুতি আমরা দেখি, এটি কেন বাস্তবায়ন হয়নি? মারণাস্ত্র ব্যবহার করবে না, একটি বড় কারণ। দ্বিতীয় হচ্ছে শূন্যের কোঠায় নাম বাংলাদেশের সাথে এই ভারতের সম্পর্ক মিটিং এর সব সময় এটি কেন বাস্তবায়ন হয়নি? একটি বড় কারণ হচ্ছে বাংলাদেশের সাথে
ভারতের সম্পর্ক সব সময় আসলে ভারতের ইয়ের দিক মানে উপরে নির্ভর করেছে। আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ বলি বা আস্থার কথা বলি বা সম্মানের কথা বলি, এই জায়গাটিতে না, এটা তো সম্ভবত রক্ষা একদম করা হয়নি। পরিষ্কার বিশাল বড় একটা প্রভাব খাটানোর চেষ্টা হ্যাঁ, সবসময় ছিল। আরেকটা জিনিস- এবং আরেকটা আমি একটু ইন্টারাপ্ট করি, আরেকটু জিনিস একটু কিছুক্ষণ আগে- মাঝখানে বলে রাখি, সেটা হচ্ছে কোন এক সময় বাংলাদেশে বিভিন্ন সশস্ত্র গ্রুপের অবস্থান বাংলাদেশের যেমন ছিল ভারতে, ভারতেরও অনেক গ্রুপের ছিল এখানে, এটা তো বলার অপেক্ষা রাখে না। এবং সেখানেও আমরা দেখেছি যে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে 10 মাইল 12 মাইল পরে এসেও কিন্তু অপারেশন রাইট করেছে। তখন কিন্তু যেভাবে প্রতিবাদটা হওয়া দরকার ছিল রাষ্ট্রের তরফ থেকে, সেইটা কিন্তু আমরা আমরা একটা নতজানু ভাব তো দেখেছি। কিছুক্ষণ আগে জনাব শামীম কামাল বলছিলেন যে ভারতের সাথে ভারত আর বাংলাদেশের আসলে মেইন সমস্যাটা হলো স্মাগলিং, এবং স্মাগলিং এর কারণেই এই ঘটনাগুলো হত্যাটা হয়। কিন্তু আমরা জানি যে আপনার এই ভারত পাকিস্তান সীমান্ত দিয়েও কিন্তু ভয়াবহ স্মাগলিং হয়। যেমন ভারত বিশেষ চীনের করে- সীমান্তে বিশেষ ভয়াবহ করে- হয়। বিশেষ করে পাঞ্জাব সীমান্ত, জম্মু, রাজস্থান এবং এই যে ইরান, আফগানিস্তান এবং পাকিস্তান, মানে এদের যে ট্রায়াঙ্গেলের যে জায়গাটা, চোরাচালানটা, সেটা এখানে কিন্তু তো এই ড্রাগের একটা কিন্তু বিশাল- ওখানে কিন্তু হত্যা করার সাহস পায় না। এটার পিছনে সবচেয়ে বড় যে কারণটা হতে ব্যাপার হলো পারে, অতীতের এইটাও সকল হতে সরকার পারে। কিন্তু কারণ এটার এই উপরে হত্যাকাণ্ডগুলোকে অনেক গবেষণা হওয়া দরকার। বিচ্ছিন্ন ঘটনা হিসাবে দেখেন আপনাদের দেখার হচ্ছে যে চেষ্টা অথবা করবেন। এইটার ব্যাপারে যেভাবে প্রতিবাদ বা যেভাবে উত্তরটা দেওয়া দরকার, সেটা আমরা দিতে পারছি না। যে এই দেশের নির্বাচন, সেটা হচ্ছে আমরা তো কিভাবে হবে কি হবে না, একজন সেক্রেটারি আমাদেরকে মানে আমরা ধরে নেই যে ভারত আমাদেরকে ক্ষমতায় রাখতে পারে, এবং মজার ব্যাপার হলো অতীতের সকল সরকার কিন্তু এই হত্যাকাণ্ডগুলোকে বিচ্ছিন্ন ঘটনা হিসাবে আপনাদের দেখার চেষ্টা করবে। অথবা এইটার ব্যাপারে যেভাবে প্রতিবাদ বা যেভাবে উত্তরটা দেওয়া দরকার, সেটা আমরা দিতে পারছি না। একটা কারণে, সেটা হচ্ছে আমরা তো একটা বড় জায়গায় নত জানো। ভারত আমাদেরকে মানে আমরা ধরে নেই যে ভারত আমাদেরকে ক্ষমতায় রাখতে পারে, ক্ষমতার থেকে বিদায় নিতে পারে, এরকম একটা ধারণা কিন্তু আমাদের ভিতরে আছে। যদিও এই ধারণার থেকে আমাদের যুব সমাজ বেরিয়ে আসার জন্য তাদের অনেক কিছু, অনেক কর্মসূচি বা অনেক বক্তব্য আমরা দেখতে পাই। একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে ভারতের সাথে 5 বাংলাদেশের আগস্টের পর তো কি সেই ধারণা ভাঙেনি? এখনো ভাঙেনি। কারণ বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কি হবে? এটি কি নতজানু সম্পর্ক হবে? এটি কি দাস আর প্রভুর সম্পর্ক হবে, না সম্মানজনক সৎ প্রতিবেশী সুলভ মানে সম্পর্ক হবে? আমাকে যদি এই প্রশ্নটি করেন, আমি মনে করি প্রতিবেশী তো পাল্টানো সম্ভব না। সুতরাং প্রতিবেশী থাকবে, সম্মানজনক সম্পর্কটা থাকবে, একই মাপের মর্যাদা সম্পন্ন সম্পর্ক থাকবে। এবং আমি যেমন ভারতের রাজনীতিতে কি কে ক্ষমতায় আসলো কে গেল এটা নিয়ে আমি যেমন মানে মানে এটাকে কি বলে, আমি যেমন নাক গলাবো না, আমি চাই না বাংলাদেশে কে ক্ষমতায় আসবে কে থাকবে সেটা নিয়ে অন্য কোনো দেশ ভারত আমার নাক গলাক। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে, কিন্তু আপনাদের মুখে আমাদের এই আলোচনাগুলোতে করা সমালোচনা আমরা শুনেছি, কিন্তু এখন যে সীমান্ত হত্যার ঘটনা ঘটছে, এগুলার বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে শক্ত জবাব দিতে বাধাটা কোথায়? হাওয়া হয়ে গেল দাম বাড়ার সাথে সাথে। ঠিক তেমনি আপনার এই যে আপনার সীমান্ত হত্যা কিন্তু বহুদিন আগে থেকে। আমি যদি বলি যে 14ই মেতে 2 জন নিহত হয়েছে, 8ই মেতে 14ই মেতে 1 জন হয়েছে, 8ই মেতে 2 জন হয়েছে, এই 26-এ আপনার বেশ কয়েকজন নিহত হয়েছে। এর সাথে আপনার গত বছরও অনেকগুলো হয়েছে। এর আগের সরকার নতজানু মানে এটা রাজনীতি তো যেখান থেকে থামছে না, ছিল এটা তো থামছে না। মানে যে কথাগুলো বলছিলেন এই আমাদের চোরাচালান, এটার সাথে দুইজন জড়িত। বক্তা, সব চোরাচালানের সাথে জড়িত আমি বিশ্বাস করি না। কারণ যে সব চোরাচালান এই চোরাচালান এটার সাথে জড়িত, সব চোরাচালানের সাথে জড়িত আমি বিশ্বাস করি না। কারণ সব চোরাচালান হলে আপনি দেখেন গরুর ব্যাপারীরা যেভাবে নিহত হন, ফেন্সিডিলের সেভাবে হয় না, একটাও আপনি খুঁজে পাবেন না। ফেন্সিডিল আপ ডাউন করেছে, তাদের মারা গিয়েছে, তারা কিন্তু নাই, বরং তারা উৎসাহিত হন। অনেক বেশি পয়সা কার কাছে আছে এটা কিন্তু সীমান্ত রক্ষীরা জানেন, এবং সেই পয়সাটাকে কুক্ষিগত করার জন্য ফালানির মতো একটা মেয়েকে আপনার অনেক দিন কাজ করে ওইখানে ওই দেশেই, যখন সে বিয়ে হওয়ার জন্য বাংলাদেশে আসছিল, তখনই কিন্তু তাকে কাঁটাতারের উপরে তাকে দিয়ে তারপরে কিন্তু তাকে গুলি করে হত্যা করা হয়েছে। নিরস্ত্র অসহায় অবস্থায় তাকে পাখির মতো গুলি করেছে, সেই লাশ কিন্তু ঝুলেছিল 2 দিন 3 দিন। তো এই যে পতাকা বৈঠকের পরে তারপরে অনেক কিছু করে আমাদের সন্তানদের মারলো,
অথচ আপনি জানেন যে নেপালে একজনকে তারা মেরেছিল, নেপাল যখন 2 জনকে মারলো তারপর আর নেপালে কিন্তু তারা হাত দেয় নাই। আপনার তাদের সাথে 17টা দেশের ভারতের সাথে আপনার বর্ডার, অন্য কোনো জায়গায় এটার কোনো আপনার অস্তিত্ব নাই, শুধুমাত্র বাংলাদেশে। সরকার যেই আসুক না কেন, এটা তাদের কোন দেশি ভীতি প্রদর্শন। এই 3 জন 5 জন লোক মারলেই তাদের কি হতো, না মারলে কি হতো, কিন্তু আমাদের তো অনেক কিছু হয়। তো এই যে আমাদের অনেক কিছু দাঁড়িয়েছে, তাদের যখন একদমই ভালো বিহেভেও একদিন 5,000 যায় না তাদের এই জায়গায় ফুয়েল দিয়েছিল 5,000 কিছু আমরা তাও মনে রাখলাম যে দিয়েছে। হাসিনার আবার তাদের সাথে ভালো বিহেভ করেছে যে এতদিন যাবত যে ভারতকে যা দিয়েছে আবার এটা খুলছে, আমরা খুশি। ভারতের সাথে মানুষ সবকিছু বিসর্জন দিতে পারে, স্বামী বেচারা কিন্তু মারতে দিবে ছাড়া। প্রতিবেশীকে আপনি বাদ দিয়ে চলতে পারবেন না, যে সরকার এসে তারা আমাদের কোনো সম্পর্ক নাই, কোনোভাবে কোনো খাতির নাই। তখন 4,096 কিলোমিটার আমাদের চারপাশে তারা। এখন যখন 4,096 কিলোমিটারের মধ্যে ওনারা কিন্তু আমাদের পাশে একটুখানি দাঁড়িয়েছিল, তেল যখন একদমই পায় না, একদিন 5,000 লিটার ফুয়েল দিয়েছিল, 5,000 লিটার, কিন্তু আমরা তাও মনে রাখলাম যে দিয়েছে। এবং আবার তাদের সাথে যে যতদিন যাবত ভিসা বন্ধ ছিল আবার এটা খুলছে, আমরা খুশি। কারণ মানুষ সবকিছু বিসর্জন দিতে পারে, শুধুমাত্র মা বাবা এবং প্রতিবেশী ছাড়া। প্রতিবেশীকে আপনি বাদ দিয়ে চলতে পারবেন না, যেখানে প্রতিবেশী তারা আমাদের কত 4,96 কিলোমিটার আমাদের চারপাশে তারা। এই 4,096 কিলোমিটারের মধ্যে আপনার বাকি থাকলো কি? পৃথিবীতে 3টা দেশ কাঁটাতার দিয়েছে, 3টা দেশ, একটা আমেরিকা মেক্সিকো, একটা গাজা ইসরায়েল, আরেকটা বাংলাদেশ ভারত। এর চেয়ে বন্ধুত্ব যদি থাকে, যারা 71 আমাদের পাশে থাকলো তারা বলেন, আমরাও দেখেছি শুনেছি, তো তারপরে তারা এই মানুষগুলোকে কিভাবে হত্যা করে আমি জানি না, আমার কাছে হিসাব মিলে না। আমি যেটুকু জানি, ভারত থেকে এখনো অনেক লোক সকালবেলা আসে, বাংলাদেশে কাজ করে, বিকালবেলা তারা সন্ধ্যাবেলা চলে যায় টাকা নিয়ে। কই তাদের তো কিছু হয় না? একদিনও তো শুনি না যে ভারতের একটা লোককে বিজেপি ভুল করে মেরে ফেলছে, এটা শুনি না। সেই কবে বড়াইবাড়ির সাবেক আর্মি অফিসার আছে, তারপরে আরো কত পানি গড়ালো ভালো করে জানতে চাই, কিন্তু বড়াইবাড়ির কাহিনী সেই জায়গায় পড়ে আছে। তো আজকে এইখানে আমাদের একজন সাবেক আর্মি অফিসার আছে, ওনার কাছে আমি খুব ভালো করে জানতে চাই, একটা বড়াইবাড়ির কাহিনী যদি হতে পারে তাহলে পরে কেন আর কাউকে মারার জন্য উদ্বুদ্ধ করছি, আমাকে মারার জন্য উদ্বুদ্ধ করছি তা না। আমাকে আল্লাহ কি বলেছে, আমার ধর্ম, যে তোমার যদি তোমাকে কেউ একটা থাপ্পড় দেবে না দোষে, তুমি শক্তি থাকলে 2টা দিবা, যদি তারপরে তুমি ক্ষমা করো, এটা হলো গিয়ে অনেক মহত্বের লক্ষণ। বাট তোমার দেওয়ার অধিকার থেকে বঞ্চিত করা হয়, মারার জন্য উদ্বুদ্ধ করছি তা না। প্রতিনিয়ত আমাদের এই সন্তানগুলোকে মেরে ফেলা হচ্ছে। এমন অনেক আছে যারা ঘাস কাটতে গেছে, নিজের জায়গায় আছে, সেখানে গুলি করে মেরেছে, মানে দেখিবা মাত্র গুলি করিয়া পাখির মতো মারিতে হইবে। তো এই যে গুলি করিয়া আমার জায়গায় আমার লোক, ওই কাঁটাতার থাকলেও তো ওই পাশ থেকে দেখা যাবে গুলি করবে। তা এইভাবে তো আসলে চলে না। বাংলাদেশের এই মুহূর্তে যে সরকার এসেছে, বাংলাদেশের সরকার দেখছে, আমার ধারণা ওনারা অবশ্যই সিরিয়াসলি বলবেন এবং বলা অবশ্যই দরকার। কারণ আমরা একাই শুধু তাদেরকে দেখে যাব আর তারা আমাদের গুলি করে মারবে, এটার নাম বন্ধুত্ব না। বন্ধুত্ব হচ্ছে 2 হাতে তালি বাজানো, 1 হাতে তালি বাজানো না। জি, ধন্যবাদ আপনাকে জনাব সাইফ মুস্তাফিজ। সাইফ মুস্তাফিজ, বাংলাদেশের রাজনীতির একটি বড় দুর্বলতা হলো, মানে যেটা বলাই যায় যে ভারতমুখী, যেমন মানে কিছুক্ষণ আগে যেটা নূর খান লিটন বলছিলেন, ডক্টর রাকিব, ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের তথাকথিত স্বর্ণযুগ বা মৈত্রীর বন্ধন কি বাংলাদেশের নাগরিকদের লাশের উপর দাঁড়িয়ে আছে? তরুণ প্রজন্ম এই সম্পর্কে আসলে মানে এই সম্পর্ক নিয়ে কিভাবে দেখছে? আপনাকে ধন্যবাদ। আমার সমালোচক এবং দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা। বাংলাদেশ ভারত বন্ধু মৈত্রীর স্বর্ণযুগের আগে আমি আরেকটা জিনিস সেটা অ্যাড্রেস করতে চাই। এখানে আজকে সীমান্ত হত্যা নিয়ে কথা হচ্ছে, কিন্তু একটা নিউজ নিশ্চয় আপনারা কয়েকদিন আগে খেয়াল করেছেন, সেটা হচ্ছে কি ভারত তার সীমান্তে অনুপ্রবেশ ঠেকানোর জন্য সে এখানে কুমির এবং বিষাক্ত সাপ ছেড়ে দিয়েছিল। আমি সে লতে একটু কথা বলতে চাই, ভারত সেটা পারে কিনা আগে। ইন্টারন্যাশনাল কভেনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটসে ভারতের চুক্তির অন্তর্ভুক্ত, এটার মধ্যে আইনে একদম স্পষ্ট লেখা আছে প্রত্যেক মানুষের বেঁচে থাকার অধিকার আছে। রাষ্ট্র ইচ্ছাকৃতভাবে এমন কোনো পরিস্থিতি তৈরি করতে পারে না যেখানে মানুষের মৃত্যু বা প্রাণঘাতী আঘাতের সম্ভাবনা আগে থেকে অনুমান করা যায়। আন্তর্জাতিক আইনে এ ধরনের ইনহিউম্যান এবং ডিসগ্রেডিং ট্রিটমেন্ট সম্পূর্ণ নিষিদ্ধ, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে কি, ভারত অটোয়া ট্রিটিতে সই করেনি, কিন্তু আন্তর্জাতিক আইনে একটি সাধারণ নীতি আছে, এমন কোনো পদ্ধতি ব্যবহার করা যাবে না যেখানে অনিয়ন্ত্রিত যোগ্য, একই সাথে বিপজ্জনক
এটিও আন্তর্জাতিক আইনি পন্থী। 3 নম্বর হচ্ছে ভারত কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি, এটা সদস্য। পরিবেশ রক্ষার দায়িত্ব তার রয়েছে, সীমান্তে হিংস্র প্রাণী ছেড়ে দিলে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে, আশেপাশে মানুষের জন্য ক্ষতিকর হবে, তাই প্রাণীদের নিজ নিজ আবাসস্থল থেকে ধরে এনে অন্য পরিবেশে ছেড়ে দেওয়া আইনের লঙ্ঘন। সুতরাং এই 3টা জিনিসও কিন্তু ভারত লঙ্ঘন করেছে। পৃথিবীর কোথাও এরকম আপনি হিস্ট্রিক্যাল দেখছেন যে সে অনুপ্রবেশ ঠেকানোর জন্য বিষাক্ত সাপ, যেটা সে নিজেও কন্ট্রোল করতে পারবে না, ছেড়ে দিলে কুমিরও পারবে না। এখন ভারতের ব্যাপারটা হচ্ছে কি, ভারত তার পলিসিটা কিভাবে দেখে। ভারত পৃথিবীতে সে নিজেকে সুপার পাওয়ার বলে দাবি করে, কিন্তু সে রিজনাল পাওয়ার ডেফিনেটলি চালু করলাম, একমাত্র রিজনাল পাওয়ার, যার কোনো হাই অফিশিয়াল পলিটিক্যাল ডিপ্লোমেসি, মিলিটারি, বিমান বাহিনী। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ধরেন তার ইগো কনসেপ্টে সে ইচ্ছামতো করে কেন কোনো সুপার পাওয়ার হতে পারবে না, সবকিছু বন্ধ। আমার আন্ডারস্ট্যান্ডিং এর অজুহাত হচ্ছে, ইভেন আমার বিজ্ঞ দুই আলোচক আগে বলে গেলেন যে সুপার পাওয়ার কিন্তু কোনোদিন ইগো থাকে না, আমেরিকার কোনোদিন ইগো থাকে না, এগুলোর অনেক কারণ রয়েছে। চায়নার কোনোদিন ইগো না, রাশিয়ার কোনোদিন ইগো না, সারা দিন গেলে কিছু আসে যায় না। কিন্তু ভারতের একটা কথা, আমাদের পলিটিক্যাল পার্টিগুলো আগে করতে পারেনি, কারণ ভারত সবসময় মনে করে যে বাংলাদেশের সীমান্ত, বাংলাদেশে যেই ক্ষমতা থাকে ইউনুস সরকার আমলে কেন ঘটলো, দুটোর ব্যাখ্যা একটু। এটা হচ্ছে তার পার্সোনাল মোটিভ। ইউনুস সরকার আমলে কন্ট্রোলের একটা লিমিট আছে। আমাদের স্বাধীনতা আপনি ভারতের সাথে যদি ইউনিয়ন সিচুয়েশনে রাখেন, তারপর সে ভারত মনে করতেছিল যে, সে মনে করবে যে আপনি পাকিস্তানের সাথে কোনো সম্পর্ক রাখতে পারবেন না, চীনের সাথে কোনো সম্পর্ক রাখতে পারবেন না, সে ভারতের সাথে সম্পর্ক এমন কিছু ক্লজ দিয়ে দিবে আপনাকে আনঅফিশিয়াল। সে হচ্ছে চায়না, এটাকে সে ইগোর মধ্যে নিয়ে আসে। যে এই কারণে হচ্ছে ধরেন সে আপনি দেখেন এই সরকার যখন দায়িত্ব নিল, এটা অন্যতম এক মাসের মধ্যে কোনো সীমান্ত তত্ত্ব হয় পাকিস্তানের সাথে সম্পর্ক, এটা মিডিয়াতে খুব ফলো করে চালু করলাম, আমরা বাণিজ্য চালু করলাম, আমাদের অনেকগুলো হাই অফিশিয়াল ভিজিট ছিল, আর্মি, মিলিটারি, বিমান বাহিনী সবার। তো সে এটা ইগো কারণে সে ইচ্ছা মতো করে সে কাজগুলো করছে, বিচার টিচার সবকিছু বন্ধ করছে, অনেক অজুহাত সে দেখায়। ইভেন আমার বিজ্ঞ দুই আলোচক আগে বলে গেলেন যে একটা হচ্ছে কি আপনি স্মাগলিং টাগলিং এগুলোর অনেক কারণ রয়েছে, কিন্তু কারণ থাকলেও এই জিনিসটার একটা প্রতিকারের জায়গা আছে। কেন আমাদের পলিটিক্যাল পার্টিগুলো আগে করতে পারেনি? কারণ ভারত সবসময় মনে করে যে বাংলাদেশে যেই ক্ষমতা থাকুক না কেন বাংলাদেশটা সে কন্ট্রোল করবে, এটা হচ্ছে তার পার্সোনাল মোটিভ। এখন ধরেন কন্ট্রোলের একটা লিমিট আছে। ধরেন আপনি ভারতের সাথে যদি আপনি ইউনিয়ন সিচুয়েশনে রাখেন, তারপর তো সে হ্যাপি হবে না, সে মনে করবে যে আপনি পাকিস্তানের সাথে কোনো সম্পর্ক রাখতে পারবেন না, আপনি চীনের সাথে কোনো সম্পর্ক রাখতে পারবেন না, মানে সে এমন কিছু ক্লজ দিয়ে দিবে আপনাকে আনঅফিশিয়াল, যে এটাকে সে ইগোর মধ্যে নিয়ে নেয়। এই কারণ হচ্ছে ধরেন সে আপনি দেখেন এই সরকার যখন দায়িত্ব নিল, প্রথম 1 মাসের মধ্যে কোনো সীমান্ত তত্ত্ব হয়নি, এবং এটা মিডিয়াতে খুব ফলো করে আসলো যে প্রথম 1 মাসে ইউনুস সরকারের আমলে এতগুলো মানে হত্যা হলো, এতগুলো পুশব্যাক হলো, কিন্তু প্রথম কোনো সাকসেস নেই। কিন্তু যখনই আপনি দেখেন যখন চীনে 19 সদস্য দল গেল, সেখানে মনিয়া পাওয়া গেলেন, যেখানে যখন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা গেলেন, পররাষ্ট্রমন্ত্রী গেলেন, বা চীনের সাথে পাকিস্তানের সাথে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং শুরু হলো, বাণিজ্যিক শুরু, তখন এই সমস্যাটা ভারতের সমস্যা হলো। এখন ভারত এটা কিভাবে ডিল করবে, এটা হচ্ছে কি ধরুন ভারতের সাথে আমার বাংলাদেশ পলিসিটা বাংলাদেশ মেইনটেইন করে এটা তৈরি, বাংলাদেশ কেন পদ্মা ব্যারেজ করতে যাবে, পদ্মা ব্যারেজ করতে যাবে, এটা তার ইগো। ইভেন শুধু তাই না, এই সমস্যাটা মানে আমাদের যুব সমাজ বলেন, আমি নিজে পলিটিক্যাল সোসাইটিতে যারা আসছে, সেখানে ভারতের অনেক কন্ট্রোল আছে, দেখা করার চেষ্টা, তারা দেখার ব্যাপার কেন এই সমস্যাগুলো ভারতের কিভাবে দেখে, তাদের কাছে কোনো উত্তর নেই। ভারত যে পলিসিতে এই ব্যাপারটা হচ্ছে এই পলিসিতে আপনি ধরেন আইন বলেন, নিয়ম কানুন দেখেন যে মালদ্বীপের মতো দেশ, আর আইনের তো আপনি দেখাইতে পারবেন না, কারণ ফিলিস্তিনে আইনের কথা বলেন, জাতিসংঘ হচ্ছে কি এই জায়গা থেকে ভারত হচ্ছে রং ধরেছে না, ভারতের এই ফিলিস্তিনে বৃষ্টি হবে, তারপর সে জাহাজ হয়। এই যে দিল্লির আধিপত্যবাদ, হাসিনার পতনের সাথে আইন লজের বাইরে আমি যেটা মনে করি, এক প্রকার আমাদের যদিও আমাদের বিরোধী দলের রাজনীতি খাতিরে ধরেন আমাদের এই সরকার উদাহরণ টাইনে আনে যে সরকারের যে পলিসি দিয়েছে বিএনপির ক্ষমতা, ধরেন বাংলাদেশ রাজনীতি কারণে বলার কারণে যে বহুমুখী আলটিমেটলি ধরেন হচ্ছে যে ডাইভার্সিটি সরকার বা এই সরকার ধরেন চেষ্টা করতেছে এক এক জনগণের কাছে ইন্ডিয়া পাঠাচ্ছে, বহুমুখী চায়না পাঠাচ্ছে, কিন্তু বাংলাদেশের সম্পর্ক খারাপ করার ব্যাপারে আর ইউরোপের সাথে যা পিছিয়ে সেটা ওয়ার্কিং রিলেশন পক্ষে এগুলো তার সহ্য রাখতে চাচ্ছে। এই সমস্যাটা ভারতের সমস্যা। এখন ভারত এটা কিভাবে ডিল করবে, এটা হচ্ছে কি ধরেন ভারতের সাথে আমার সেই পলিসিটা ডিপ্লোমেসিটা মেনটেন করে এটা তৈরি করতে হবে, কারণ আদারওয়াইজ এটার আমি কোনো সলিউশন দেখি না। ইভেন শুধু তাই না, আমি ভারতের অনেক হাই অফিসিয়ালের সাথে আলাপ করেছি, ওদের অ্যাম্বাসেডারের সাথে আলাপ করেছি, রিসেন্ট টাইম আমি নিজে একটা ভারত ভিজিট করেছি, সেখানে ভারতের অনেক স্টেক হোল্ডারের সাথে দেখা করার চেষ্টা করেছি, কেন এই সমস্যাগুলো সমাধান হচ্ছে না, তাদের কাছে কোনো উত্তর নাই। এখন এই ব্যাপারটা হচ্ছে ধরেন ভারত যদি এটা ফিল না করে, কারণ আপনি দেখেন মালদ্বীপের মতো দেশ ভারতকে ওপেনলি থ্রেট করে, নেপাল, ভুটানের কথা বাদে দিলাম। তো এখন এই জায়গা থেকে ভারত এটা কেন বুঝতেছে না, ভারতের এই ফিলিংসটা এখন গ্রো হয়নি। ধরেন এই যে দিল্লির আধিপত্যবাদ, হাসিনার পতনের সাথে সাথে কিন্তু দিল্লির আধিপত্যবাদটা এক প্রকার পতন হয়ে গেছে, যদিও আমাদের বিরোধী দলের রাজনীতি খাতিরে নানা ধরনের উদাহরণ টাইনে আনে যে তারেক রহমান মুসলেখা দিয়েছে, বিএনপির ক্ষমতা আনছে, এগুলো রাজনীতির কারণে বলার কারণে বলে, কিন্তু আলটিমেটলি ধরেন বিএনপি সরকার বা এই সরকার চেষ্টা করতেছে যে জনগণের ম্যান্ডেটটা নিয়ে সে বহুমুখী ডিপ্লোমেসি রাখতে, সে কিন্তু ভারতের সাথে সম্পর্ক খারাপ করার ব্যাপারে আগ্রহী না, সেটা ওয়ার্কিং রিলেশন পক্ষে রাখতে চাচ্ছে, ইউনিয়ন সিচুয়েশন। এখন আমরা তো ইউনিয়ন সিচুয়েশন রাখতে চাই, এবং দেখেন আমাদের সাথে ভারতের এই যে পশ্চিম 4000 যে সীমান্ত ধরেন আসাম ধরেন, ত্রিপুরা ধরেন, কিংবা পশ্চিমবঙ্গ ধরেন, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে কিন্তু আমাদের কাছাকাছি, আমরা ধরেন একই কালচার, আর এটা কিন্তু সাকসেসফুল কানেকশন কিন্তু সাকসেসফুল না আসলে আমাদের যখন আন্দোলনটা শুরু হলো, আবার আমাদের কিন্তু মমতা থেকে স্বর্ণ আসে থেকে এই স্বর্ণ কেন আবার ওখানে এই জায়গা থেকে মানুষের মানে তিনটা সিনারি এখানে হিস্ট্রিক্যালি আপনি দেখেন আমরা পাকিস্তান বা ভারত চীনের সাথে এত সম্পর্ক 100 বছর আগে আমরা ঢাকা মানে আপনি এখানে কেন প্যাট্রোনাইজ করতেছে, কিন্তু প্যাট্রোনাইজের সাথে বাংলাদেশ সীমান্ত জড়িত ওই সীমান্ত বিজেপির যে পলিটিক্স এবং আমাদের সীমান্তবর্তী যে ভারতের এখন যে পলিটিক্যাল পার্টি রয়েছে, নরেন্দ্র মোদী সীমান্তবর্তী অঞ্চলের পলিটিক্স এটার সাথে মানুষগুলোর জীবন ধারণ হচ্ছে, ধরেন এটা মানুষগুলো কেন সেগুলো ডিপেন্ড হচ্ছে
ধরেন সুতরাং আমাদের এটা আমাদের national consensus অবস্থান থেকে এগুলোকে political সলিউশন party, করে civil তারপরে society, আমি মনে করি আমাদের যে ভারতের সাথে এটা এটা open দরকার। one to one কারণ table কিছু জিনিস এখানে আমাদের দেওয়া হতো। কারণ smuggling এগুলো সাকসেসফুলি চলে আসে কিছু না। আমি Successful একটু না আসলে ফেন্সিলগুলো কি হবে? এখানে তিনটা সিনারিও আবার আমার এখান থেকে সিনারিও হচ্ছে এয়ারপোর্ট থেকে স্বর্ণ আসে দুবাই থেকে এই স্বর্ণ কেন আবার ওখানে পাচার হয় তারপরে তিনটা সিনারিও এখানে চালান করতে ধরা পড়ে। আপনি দেখেন একটা গুলি ভারত, মারা যাবে পাকিস্তান বা আহত। ভারত আরেকটা কিন্তু সাকসেসফুলি চলে আসে সাকসেসফুলি না আসলে ফেন্সিলগুলো কিভাবে আসে আবার আমার এখান থেকে এয়ারপোর্ট থেকে স্বর্ণ আসে দুবাই থেকে এই স্বর্ণ কেন আবার ওখানে পাচার হয় তারপরে তিনটা সিনারিও এখানে আছে আপনি দেখেন ভারত পাকিস্তান বা ভারত চীনের সাথে এত সম্পর্ক খারাপ কিন্তু সেখানে মারা যায় না কেন তার মানে আপনি এখানে কেউ না কেউ প্যাট্রোনাইজ করতেছে এই প্যাট্রোনাইজের সাথে বাংলাদেশ সীমান্ত যেমন জড়িত ওই সীমান্ত যেমন জড়িত এবং আমাদের সীমান্তবর্তী যে অঞ্চলগুলো যদি আপনি দেখেন সেই সীমান্তবর্তী অঞ্চলের ইকোনমিগুলো কি সে মানুষগুলোর জীবনযাত্রা কি মানুষগুলো কেন সেগুলোতে ডিপেন্ডেন্ট হয়ে পড়ছে সুতরাং এটা আমাদের অবস্থান থেকে এগুলোকে সলিউশন করে তারপরে আমি মনে করি যে ভারতের সাথে এটা ওপেন ওয়ান টু ওয়ান টেবিলে যাওয়া উচিত জি ধন্যবাদ আপনাকে জনাব ডাক্তার শান্ত সীমান্ত হত্যার বিরুদ্ধে বাংলাদেশ কেন কঠোরতা দেখাচ্ছে না বা কেন মানে দেখাচ্ছে না কিংবা দেখাতে পারছে না আমরা শুনবো সীমান্ত হত্যার বিরুদ্ধে বাংলাদেশ কেন কঠোরতা দেখাচ্ছে না না বা দেখাতে পারছে না দায়টা আসলে কার বলে আপনি মনে করেন জি আপনাকে ধন্যবাদ আমার সহ-আলোচক যারা আছেন এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল দেখেন বাংলাদেশ দীর্ঘদিন ধরে এমনভাবে ইন্ডিয়ার ডিরেকশনে চলেছে যে আমার কাছে মনে হয়েছে যে আমাদের মনস্তাত্ত্বিক একটা সমস্যা ভেতরে মেজরিটি মানুষের বিশেষ করে রাজনীতিবিদদের ভেতরে ঢুকে গেছে এবং এটা উপলব্ধি আমরা করতে পারি যে দাসত্বের থেকেও দাস মনোবৃত্তি অধিকতর ভয়ঙ্কর দাসত্ব যদি কাউকে যদি দাস বানিয়ে রাখে সে যদি দাসত্বের মনোবৃত্তি ধারণ না করে সেই দাস একদিন মুক্তি পেলেও পেতে পারে এবং স্বাধীন জীবনে আবার ফিরে যেতে পারে কিন্তু কেউ যদি দাসত্বের মনোবৃত্তি ধারণ করে বসে তার আর স্বাধীন হওয়া এত সহজ নয় বাংলাদেশে একসময় ইন্ডিয়া বাংলাদেশের উপর যে অন্যায় করত তার কঠোর প্রতিবাদ কিছু কিছু গোষ্ঠী নিঃস্বার্থভাবে করত বিশেষ করে বামপন্থীরা এবং ধর্মভিত্তিক রাজনীতি ইসলামপন্থী রাজনীতি যারা করে তারা বেশ কঠোরভাবেই সমালোচনা করত প্রতিবাদ করত রাস্তায় নামতো আস্তে আস্তে মধ্যপন্থী মডারেট মুসলিম সেন্টিমেন্ট নিয়ে যারা করে তারাও করত বিএনপিও প্রতিবাদী ছিল আওয়ামী লীগের এই ফ্যাসিবাদের সময় একটা কালে এসে আমার মনে হলো যে সকল রাজনৈতিক শক্তির মধ্যে কম বেশি এইরকম একটা ধারণা গেঁথে দিতে ইন্ডিয়া সক্ষম হলো যে ইন্ডিয়ার সমর্থন ছাড়া বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসা যাবে না আসলে থাকা যাবে না এইটা গেঁথে দিতে তারা খানিকটা সক্ষম হয়েছিল বলে আমার বিশ্বাস জন্মেছিল ওইখান থেকে বেরিয়ে আসতে পারি তাহলে আমরা নেপালের এই যে অতীতে যেরকম ভারতের যে কোনো অন্যায়ের বিরুদ্ধে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে অবস্থান নিত সহজে বলে দিতে পারে দশকে সচিব আসবে পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করব না এবং কি করে তাদের আস্থায় যাওয়া যায় এই প্রতিযোগিতা নেপালের বেশি সবার মধ্যে ছিল এখন কেউ স্বীকার করুক বা না করুক বা একে অপরের দিকে আঙুল তুলে যে ও মুসলিকা দিতে গেছে আবার ওই দলের নেতা বলেছেন যে তাদের সঙ্গে বৈঠক হয়েছে কিন্তু ওই দেশের নেতা না করেছিলেন এই জন্য আমরা বলিনি সেখানে পাত্তা পাচ্ছে কম বেশি সবাই এনক্লাইন্ড হয়ে আছে বা পড়েছিল এখন ওই যে দীর্ঘদিন ধরে আমাদের মধ্যে আমরা বেরিয়ে আসতে পারবো মনোবৃত্তি ঢুকে গেছে ওইখান থেকে বেরিয়ে আসতে হবে যে স্পিরিট যদি ওইখান থেকে বেরিয়ে আসতে পারি তাহলে আমরা নেপালের এই যে ইয়াং ছেলে যে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছে কত সহজে বলে দিতে পারে যে সচিব আসবে পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করব না ন্যূনতম মন্ত্রী হতে হবে বা সমকক্ষ হতে হবে তাতে কি নেপালের রাষ্ট্র ক্ষমতা থেকে তাদের সরিয়ে দিতে পেরেছে ভারত পারেনি তো মালদ্বীপের মতো ছোট দেশ পাত্তা দিল না শ্রীলঙ্কা আগে থেকেই পাত্তা দিচ্ছে না নেপাল পাত্তা দিচ্ছে না মিয়ানমার তো চায়নার সঙ্গে ভালো সম্পর্ক সেখানেও পাত্তা পাচ্ছে না একমাত্র বাংলাদেশ হলো ভারতের পাত্তার উর্বর ভূমি এখন এই পাত্তার উর্বর ভূমি থেকে আমরা বেরিয়ে আসতে পারবো এই যে জুলাই গণঅভ্যুত্থানের যে স্পিরিট ছিল ওইটাকে সবাই যদি আমরা ধারণ করি যে এই দেশে 16 বছর ফ্যাসিবাদকে টিকিয়ে রাখবার জন্য ভারত যা করেছে
সেটাকে আমাদের সব সময় বলতে হবে যে এই দেশে এক সময় এমন একটা সরকার ছিল যারা, এই নূর খান লিটন ভাই বলছিলেন যে ভারতের সঙ্গে সম্পর্ক আমাদের কি নতজানু হবে নাকি দাসপ্রভুর সম্পর্ক হবে। ভাগ্যিস বলেন নাই নাকি ওই আগের মন্ত্রীদের মতো যে স্বামী স্ত্রীর সম্পর্ক হবে। এক সময় এদেশ তো ভারতের সঙ্গে স্বামী স্ত্রীর সম্পর্ক রেখে থেকেছিল। এখন ওইখান থেকে বেরিয়ে আসাটা আমাদের জরুরি। তবে ভারত এটা সত্য যে আমাদের চারপাশ দিয়ে ঘিরে থাকে একটা দেশ, তারা আমাদের চাইলে নানানভাবে ডিস্টার্ব করতে পারে এবং আমাদের উন্নয়ন তাদের ডিস্টারবেন্সের কারণে কতখানি বাধাগ্রস্ত হবে সেই প্রস্তুতি, ওটা ওভারকাম করবার প্রস্তুতি আমাদের আছে কিনা। ফলে ভারতের যে এই রকম অসভ্য আচরণ তার জবাব দিতে গেলে যে যুদ্ধকে ইনভাইট করা হয় কিনা এবং সেই রকম যুদ্ধ আমরা চাই কিনা, নাকি আমাদের এটা কূটনৈতিকভাবেই সমাধানে যেতে হবে। ভারত যেটা করছে এটা অন্যায়, এটা পৃথিবীর যে কোনো জায়গায় আলোচনায় সবাই বলবে যে এটা অন্যায়। সেই অন্যায়টা তারা একতরফাভাবে নমিনেশন দল থেকে না পেয়ে স্বতন্ত্র ইলেকশন করেছিলেন এবং তিনি ভালোই ফাইট দিচ্ছিলেন। এক পর্যায়ে বললেন আমাকে তো ফেলনা ভেবো না, আমি ভারতের নমিনেটেড এরকম হয় না এমপি ক্যান্ডিডেট হাতে গোনা বলেছিলেন না, প্রকাশ্যে সংবাদ মাধ্যমে কখনো হয়। আমাদের এইখানে এই দাস মনোবৃত্তি ওই পর্যায়ে পৌঁছে গেছিল 2000 সাল থেকে এই পর্যন্ত বাংলাদেশ যেটা পারে একদিকে হচ্ছে 80 থেকে 100 জন মানুষ অন্তত। অনেকে উস্কানি দিয়ে এরকম বলেন যে ওরা যদি আমাদের চোরাচালান তো দুই পক্ষেরই হয়, চোরাচালান তো তারা অজুহাত দেয়, চোরাচালান অন্যটা চোরাচালান হয় সেটা তো বাংলাদেশ থেকে ভারত বলল, ভারত থেকে বাংলাদেশে চোরাচালান হলো ওরা বসে থেকে একজনে দেয় এমন মনে হতো যে আমার দেশে এই যে দেওয়া নেওয়ার অংশীদারিত্বে ওকালতি করবার জন্য নিযুক্ত দেশে আছে, উভয় দেশের নিযুক্ত হবে না কেন, মরে না দেশের মন্ত্রী পরিষদ ঠিক করে দিত তারা দিয়ে আমাদের দেশে এমপি নমিনেশন করা হবে আমাদের মারছে তারা, আমরা কেন ওদের আওয়ামী লীগের একজন আমরা ওদের মারতে গেলে পরবর্তী যে কনসিকুয়েন্স আছে তিনি এমপি নমিনেশন দল থেকে না পেয়ে স্বতন্ত্র ইলেকশন করেছিলেন এবং তিনি ভালোই ফাইট দিচ্ছিলেন। এক পর্যায়ে বললেন আমাকে এত ফেলনা ভেবো না, আমি ভারতের নমিনেটেড এমপি ক্যান্ডিডেট বলেছিলেন না, প্রকাশ্যে সংবাদ মাধ্যমে ছিল। আমাদের এই দাস মনোবৃত্তি ওই পর্যায়ে পৌঁছে গেছিল। এখন বাংলাদেশ যেটা পারে একদিকে হচ্ছে প্রতিবাদ অব্যাহত রাখা। অনেকে উস্কানি দিয়ে এরকম বলেন যে ওরা যদি আমাদের চোরাচালান তো দুই পক্ষেরই হয়, চোরাচালান তো একপাক্ষিক হয় না। যে পণ্যটা চোরাচালান হয় সেটা তো বাংলাদেশ থেকে ভারতে যাক বা ভারত থেকে বাংলাদেশে আসুক, এক দেশ থেকে একজনে দেয় আর এক দেশ থেকে একজনে নেয়। এই যে দেওয়া নেওয়ার অংশীদারিত্বে চোরাচালানি তো উভয় দেশে আছে, উভয় দেশের তো ভারতের একজনও মরে না। তো এখন উস্কানি দিয়ে আমাদের কেউ কেউ বলতে পারেন যে ওরা আমাদের মারছে আমরা কেন ওদের মারি না। আমরা ওদের মারতে গেলে পরবর্তী যে কনসিকুয়েন্স আছে সেটা আগে ভাগে আমাদের ভাবতে হবে যে আমরা সেটা ঠিক কিভাবে ট্যাকেল দেব। আমার মনে হয় কূটনৈতিকভাবে এগোতে হবে। ইন্ডিয়ার সঙ্গে আমাদের আলোচনাটা দরকার হইলে আন্তর্জাতিক মাধ্যমে নিতে হবে, সেটা ইন্টারন্যাশনাল গ্রুপকে সম্পৃক্ত করতে হবে যে দেখো তোমাদেরও তো সীমান্ত আছে। ভারতের সঙ্গে পাকিস্তানের সীমান্তে এরকম হত্যাকাণ্ড ঘটে না, ভারতের সঙ্গে চায়নায় ঘটে না, যেটা বললাম মেক্সিকো যুক্তরাষ্ট্র কদাচিৎ ঘটে এরকম না, অন্যান্য দেশের সঙ্গে যে সীমান্তগুলো আছে কোথাও হচ্ছে না, তাহলে আমাদের কেন এত হচ্ছে? তার মানে এটা অন্যায় এবং উদ্দেশ্যমূলক। সেই ক্ষেত্রে ভারতকে বাধ্য করতে হবে যে প্রয়োজন হলে ওরা কাঁটাতার দিয়ে যে খরচ করছে আমরাও খরচ করতে রাজি আছি। দুই দেশ যৌথভাবে পুরা বর্ডার এরিয়া সার্ভিলেন্সের আওতায় আনুক, এখানে ক্যামেরা বসানো হোক এবং কোনোটা নিয়ে অভিযোগ উঠলে তাকে গ্রেফতার করতে হবে, হত্যা না। এবং গ্রেফতারের পরে যদি ওই সার্ভিলেন্স যে ক্যামেরা থাকবে সীমান্তে সেটা দিয়ে যদি চিহ্নিত করা যায় অপরাধ, ভালোই ফাইট দিচ্ছিলেন যে বললেন আমাকে তো যদি এর বাইরে আমি ভারতের নমিনেটেড কেউ অন্যায়ভাবে কোনো রাষ্ট্রের নাগরিককে হত্যা করে তাহলে ওই বাহিনীকে বিচারের আওতায় আনতে হবে। ওই রকম একটা আন্তর্জাতিক মধ্যস্থতা চুক্তি বাংলাদেশ যেটা পারে সমস্যার সমাধান প্রতিবাদ অব্যাহত রাখা সহজ হবে। অনেকে উস্কানি দিয়ে এরকম বলেন এটা ভারত মানবে কিনা, চোরাচালান যদি আমরা মানতে বাধ্য করি, ভারতে তো আমাদের দেশের রোগী তারা চোরাচালান বন্ধ রেখেছিল, সেটা তো বাংলাদেশ থেকে ভারতে যাক বা ভারত থেকে বাংলাদেশে এই দেশের রোগীদের সবাইকে আমরা পারিনি। কোভিড এর সময় তো এই দেশের রোগীরা কোন দেশে যেতে পারেনি, আমাদের রোগীদের আমরা চিকিৎসা দেইনি, সুস্থ করিনি জীবন বাজি রেখে। তারা আমাদের এখানে মাঝে মাঝে গরু পাঠানো বন্ধ করে দেয়, আমার দেশের গরুর উৎপাদন বেড়েছে।
বরং আমার দেশের লোক না গেলে কলকাতার ব্যবসায়ীরা পথে বসে যায়। সুতরাং ভারত তো আমাদের দ্বারা আরো বেশি লাভবান হচ্ছে, আমাদের তাদের ওইটা পণ্যের থেকে বিশাল বড় বাজার। আইডেন্টিফাই না, করতে আপনি হবে। খেয়াল করে দেখেন আমাদের কি ধরনের আপনার মন মানসিকতা। আমাদের বাংলাদেশের একটি টিভি চ্যানেলও তারা ওখানে প্রচার করতে দেয় না, অথচ তাদের কয়েকশো টিভি চ্যানেল বাংলাদেশে চলে। না, আমরা সেইখানে আমরা কিন্তু ভাই, আমরা কিন্তু 10টা বাংলাদেশের আন্দোলন চ্যানেল করেছি ওখানে যে দেখা গেলে 10টা বাংলাদেশের চলবে। চ্যানেল ওখানে দেখা গেলে 10টা চ্যানেল এখানে চলবে। কেন কোন সরকারই এটা পারে না? এই কুটনামি এবং ঝগড়াঝাটিতে অভ্যস্ত হচ্ছে, আমার সংস্কৃতি ধ্বংস হচ্ছে, আমার দেশের যে সংস্কৃতি সেটার অনুপ্রবেশ ঘটছে, কালচারালি তারা অনুপ্রবেশ ঘটছে। আমাদের এই সাংস্কৃতিক আগ্রাসন কিন্তু এখনো শেষ হয়নি। এই যে ছাত্ররা এরা অনেক আন্দোলন করেছে, আমরা সবাই করেছি, আমাদের এখনো বন্ধ হয়নি। সাংস্কৃতিক আগ্রাসন এইখানে আমাদের এখনো বন্ধ হয়নি, সেটা এখনো চলছে। এইখানে আমার একটা প্রপোজাল আছে। এনসিপি সীমান্ত হত্যাকাণ্ড হলে হত্যার শিকার যে ভিকটিম সেই বাড়িতে যাচ্ছে, সমবেদনা জানাচ্ছে, প্রতিবাদ জানাচ্ছে, এটা ভালো করছে। অন্যান্য দলগুলো কোনো না কোনো ফরম্যাটে প্রতিটি সব রাজনৈতিক দলকে প্রতিবাদ যাতে জারি রাখে, এটা সব রাজনৈতিক দলকে করতে হবে। যারা তারা বাংলাদেশপন্থী, ধরে নিতে হবে তারা বাংলাদেশপন্থী না। এক, দুই হইল সব দলগুলো এই ব্যাপারে অন্তত একটা জাতীয় ঐক্যমত্যের আলোচনায় আসুক যে ভারতের আগ্রাসন আমরা কোনো দল কোনোভাবে মেনে নিব না, তাতে ক্ষমতায় আমি আসি আপনি থাকেন, এদেশের জনগণ বসাবে, এই বিষয়ে একমত হোক। এখন যদি এরকম হয় যে আজকে বিএনপি সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে, তারা ভারতের সঙ্গে এটা নিয়ে কোনো একটা মানে স্ট্যান্ড নিল, একটা কর অবস্থান নিল, অন্য দল গিয়ে ভারতকে আবার উস্কানি দিল যে ওরা তোমাদের কথা শুনছে না, আমরা এলে কিন্তু শুনবো, সেই চরিত্র তো আমাদের আছে এবং এই অবিশ্বাসটাও কিন্তু এক দলের প্রতি আরেক দলের আছে। সেই ক্ষেত্রে এইটা নিয়ে ইন্টারনালি দলগুলোর মধ্যে আলোচনা হওয়া উচিত। এটার জন্য আজান দেওয়ার দরকার নাই। ইন্টারনালি দলগুলোর মধ্যে বিশেষ করে এনসিপি, জামায়াত ইসলাম, বিএনপি এবং এদের শরিক যে দলগুলো আছে কিংবা গণতন্ত্র মঞ্চ, এই বাম গণতান্ত্রিক মোর্চা যারা আছে, এরা সবাই মিলে এই বিষয়ে যদি একটা সিদ্ধান্তে আসে যে মানে ভারতের অবস্থান নিল, আমার সীমান্ত দল গিয়ে ভারতকে আবার বাণিজ্য ঘাটতির যে ওরা তোমাদের কালচারাল আগ্রাসনের প্রশ্নে এলে কিন্তু আমাকে অপদস্থ করবার চরিত্র তো আমাদের আছে। আমার ওইখানে মুসলমানদের উপরে নিপীড়ন চালিয়ে আমার হিন্দুদের এখানে সেই ভালনারেবল করবে, আবার এইখানে হিন্দু আলোচনা হচ্ছে, এটার জন্য আজান দেওয়ার দরকার গল্প পেতে ইন্টারনালি দলগুলোর মধ্যে বিশেষ করে এই সব প্রশ্নে আমরা কেউ ছাড় দিব না। এই জায়গায় যতদিন আমরা ওই দাস মনোবৃত্তি থেকে বেরিয়ে, কৌশলের রাজনীতি থেকে বেরিয়ে বাংলাদেশপন্থী হয়ে সবাই এক হতে না পারবে আমার রাজনৈতিক দলগুলো, ততদিন এরকম ঘটবে। আর আমরা আলোচনা করব এবং একে অপরের বিরুদ্ধে দু চারটা কথা বলবো, দর্শকরা বাহবা দিবে, আপনাদের ভিউ বাড়বে, আর কোনো লাভ হবে না। আমরা কিন্তু 5ই আগস্টের পরে এই যে আমাদের বাংলাদেশের একটি চ্যানেলও সেখানে দেখানো হয় না, মানে এটা কত বড় আপনার একটা অর্ডার দেখেন। আর আমাদের সবগুলো চ্যানেল গিলতে হবে এখানে। আমরা কিন্তু এগুলো নিয়ে টকশো পর্যন্ত করেছি, কিন্তু আমি অবাক হয়ে গেছি, ইন্টারিয়াম গভর্নমেন্টেরও কোনো এটা নিয়ে মাথা ব্যথা ছিল না, কারোই ছিল না। ওরা